বিকেলের দিকে অফিস থেকে ফিরেই ব্যাগটা সোফার পাশে রেখে একটু পানি খাচ্ছিলাম। এমন সময় রান্নাঘর থেকে আম্মুর গলা ভেসে এলো। ফারহান, একটু এদিকে আয় তো। আমি গ্লাসটা টেবিলে রেখে রান্নাঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। কি হয়েছে? আম্মু চুলায় তরকারি নেড়ে আমার দিকে একবার তাকিয়ে আবার নিজের কাজে মন দিলেন। তোর বয়সটা তো কম হলো না, এবার বিয়ের কথা ভাব। আমি হেসে ফেললাম। এই কথা তো গত 2 বছর ধরেই শুনছি। কারণ তুই 2 বছর ধরেই এড়িয়ে যাচ্ছিস। আমি আর কিছু বললাম না। এসব কথার শেষ থাকে না। অফিস, বন্ধু, বাসা এই নিয়েই ভালোই চলছিল জীবন। বিয়ে নিয়ে তেমন কোনো ভাবনাই ছিল না। হঠাৎ আম্মু বললেন। একটা মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আমি ভ্রু তুলে তাকালাম। কে মেয়ে? আম্মু রহস্যময় হাসি দিয়ে বললেন। গিয়েই দেখতে পারবি। আমি মাথা নেড়ে নিজের রুমে চলে এলাম। মনে মনে ভাবছিলাম আগের মতো এটাও কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা সেদিনেই শেষ হয়নি। পরদিন ছুটির দিন ছিল। সকালে নাস্তা করে বসার ঘরে ফোন দেখছিলাম। তখনই কলিং বেল বাজলো। আম্মু দরজা খুলতেই পরিচিত একটা কণ্ঠ শুনলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এসো মা, ভেতরে এসো। আমি কৌতূহল নিয়ে দরজার দিকে তাকাতেই দেখলাম হালকা নীল রঙের সালোয়ার কামিজ পরা একটা মেয়ে হাতে একটা ফাইল নিয়ে ভেতরে ঢুকছে। আম্মু আমাকে দেখে বললেন। ফারহান, এদিকে আয়। আমি এগিয়ে যেতেই বললেন। ও হচ্ছে আনিকা, পাশের ব্লকে রওশন সাহেবের মেয়ে। নতুন এসেছে আমাদের এলাকায়। আনিকা ভদ্রভাবে হাসল। তারপর আমাকে উদ্দেশ্য করে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর বেশি কোনো কথা হলো না। পরে কয়েক মিনিট আমি বসার ঘরে না থেকে নিজের রুমে চলে এলাম। বাড়ি থেকে আম্মু আর আনিকার কথাবার্তার শব্দ ভেসে আসছিল। তেমন গুরুত্ব দেইনি। ভেবেছিলাম হয়তো কোনো দরকার এসেছে, কাজ শেষ হলেই চলে যাবে। কিছুক্ষণ পর পানি খেতে বের হয়ে দেখি আনিকা ডাইনিং টেবিলে বসে একটা ফাইল খুলে রেখেছে। আম্মু পাশে বসে মন দিয়ে কিছু কাগজ দেখছেন। পরে জানতে পারলাম আনিকা একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে। অফিসের কাজের জন্য প্রায় বিভিন্ন ফর্ম, ব্যাংকের কাগজপত্র আর অনলাইন আবেদন নিয়ে কাজ করতে হয়। তাই এসব বিষয়ে ওর ভালোই ধারণা ছিল। আমাদের পাশের ব্লকে ওরা নতুন ভাড়া এসেছে, কিন্তু নতুন হলেও দুই পরিবারের পরিচয় হতে বেশি সময় লাগেনি। আনিকার আম্মু আর আমার আম্মুর স্বভাব অনেকটাই একই রকম ছিল। বিকেলে ছাদে দেখা হলে গল্প, কখনো একে অপরের বাসায় চা খাওয়া, আবার কখনো প্রয়োজন হলে ডাকাডাকি। দেখতে দেখতে বেশ ভালো সম্পর্ক হয়ে যায়। সেদিন কাজ শেষ করে আনিকা উঠে দাঁড়াতেই আম্মু বললেন। মাঝে মাঝে এসো মা, তোমার সাথে গল্প করতে ভালো লাগে। আনিকা একটু অপ্রস্তুত হয়ে হেসে বলল। জি আচ্ছা আন্টি। ও চলে যাওয়ার পর আম্মু এমনভাবে হাসছিলেন যেন অনেক দিনের পরিচিত কেউ ঘুরে গেছে। আমি শুধু বললাম, মেয়েটা বেশ ভদ্র বলেই মনে হলো। শুধু ভদ্র না, খুবই দায়িত্বশীল। আজকাল এমন মেয়ে খুব কম দেখা যায়। আমি আর কিছু বললাম না। এরপর থেকে প্রায় দেখতাম বিকেলের দিকে কিংবা ছুটির দিনে আনিকা চলে আসে, তবে নিজের ইচ্ছায় নয়। আম্মু ডাকতেন, আবার মাঝে মধ্যে ওর আম্মু পাঠাতো কোনো দরকারে। কখনো হাতে থাকতো গরম পিঠা, কখনো নিজের বাসায় রান্না করা কোনো তরকারি, আবার কখনো শুধু একটা ছোট্ট বাটি ভরে সেমাই দিয়ে বলতো। আম্মু পাঠিয়েছে, বলেছে গরম থাকতে খেয়ে নিন। আর আমাদের বাসা থেকেও কম যেত না। আম্মু রান্না করলেই বলতেন, ফারহান, এটা নিয়ে আনিকাদের বাসায় দিয়ে আয়। আমি বিরক্ত মুখে বলতাম, আমি কেন? তুমি গিয়ে দিয়ে আসো। আরে পাশের ব্লকেই তো, 5 মিনিটের রাস্তা। এত আলসামি করিস কেন? শেষ পর্যন্ত আমাকে যেতে হতো। দরজার কলিং বেল বাজলে বেশিরভাগ সময় আনিকাই দরজা খুলতো। আসুন। আম্মু পাঠিয়েছে। ভেতরে আসুন না। না, পরে আসব। ব্যাস এতটুকুই কথা হতো। না অকারণে গল্প, না অযথা হাসাহাসি। আমাদের কথাবার্তা সবসময় প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এর কিছুদিন পর এক সন্ধ্যায় অফিস থেকে ফিরে দেখি আম্মু বেশ খুশি খুশি, মুখে সেই চেনা হাসিটা। আমি জুতা খুলতে খুলতেই বললাম, কি ব্যাপার, আজকে এত খুশি লাগছে কেন? আম্মু একটু হেসে বললেন। এমনি। আমি বুঝলাম
এমনি মানেই কোনো না কোনো কারণ আছেই। তবে আর কিছু জিজ্ঞেস করলাম না। সেদিন রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ আম্মু বললেন, আজকে বিকেলে আনিকার আব্বু আম্মু এসেছিলেন। আমি স্বাভাবিক গলায় বললাম, ও আচ্ছা। একটা দরকারি কথা বলতে। আমি ভাত খাওয়া থামিয়ে তাকালাম। কি কথা? আম্মু কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, আনিকার জন্য তোর বিয়ের প্রস্তাব দিয়েছি। হাতের চামচটা থেমে গেল। আমি কিছুক্ষণ শুধু আম্মুর দিকে তাকিয়ে রইলাম। এত দূর পর্যন্ত চলে গেছো? আগে আমার কথা শোন। আমি চুপ করে রইলাম। আমি কাউকে জোর করে কিছু করতে চাই না, কিন্তু মেয়েটা আমার সত্যি ভালো লাগে। ব্যবহার, শিক্ষা, বড়দের প্রতি সম্মান সব মিলিয়ে আমার মনে হয়েছে ও এই সংসারটা খুব সুন্দর করে সামলাতে পারবে। তাই ওদের সঙ্গে কথা বলেছি। আমি ধীর গলায় বললাম, তারপর? ওদের কোনো আপত্তি নেই। আমি অবাক হয়ে তাকালাম। মানে? ওরাও রাজি, তবে একটা শর্ত দিয়েছে। কি শর্ত? আমাদের মতো ওরাও বলেছে শেষ সিদ্ধান্ত তোমাদের দুজনের। তোমরা যদি না চাও তাহলে এখানেই বিষয়টা শেষ। কথাটা শুনে একটু স্বস্তি পেলাম। কমপক্ষে কেউ আমাদের মতামতকে ছোট করে দেখছে না। আম্মু আবার বললেন, আর একটা কথা, বলো। তোমরা তো একে অপরকে প্রায় চিনতেই না, তাই বিয়ের আগে একটু জানাশোনা হওয়া দরকার। কথা বলবে, একে অপরকে বুঝবে, তারপর যদি মনে হয় দুজনেরই মত আছে তবেই সামনে এগুবো। আমি কোনো উত্তর দিলাম না। আম্মু আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আমি তোকে আজই বিয়ে করতে বলছি না, শুধু মানুষটাকে চিনে দেখ। তারপর থেকেই আম্মুর ছোট ছোট পরিকল্পনা শুরু হলো। একদিন বিকেলে অফিস থেকে ফিরতেই বললেন, ফারহান, বাজারে যাবি তো? হ্যাঁ, কেন? আনিকারও কিছু জিনিস লাগবে, ওকেও বলেছি যেতে। একসাথে যা দুজন। আলাদা আলাদা গেলেই তো হয়। একই জায়গায় যাচ্ছিস, তাহলে আলাদা কেন? কথাটা এমনভাবে বললেন যেন এতে আপত্তি করার কোনো সুযোগই নেই। 5 মিনিট পর আনিকা এলো। আজও আগের মতোই শান্ত, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আস্তে করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর দুজনেই চুপ। আম্মুই নীরবতা ভাঙলেন। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। আমরা দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলাম। প্রথম কয়েক মিনিট কেউ একটা কথাও বললাম না। নীরবতা ভাঙতে আমি বললাম, আপনার অফিস কেমন চলছে? আনিকা যেন একটু চমকে উঠল। মনে হলো আমার কাছ থেকে প্রশ্ন আশা করেনি। জি ভালো। আবার চুপ। কিছুক্ষণ পর নিজেই বলল, আপনার? মোটামুটি। এই পর্যন্তই। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, যখনই আমি কোনো প্রশ্ন করি আনিকা উত্তর দেওয়ার আগে একবার আমার দিকে তাকায়, তারপর আবার চোখ নামিয়ে ফেলে। কথা বলার সময় গলায় হালকা জড়তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ও অস্বস্তিতে নয়, বরং ভীষণ লাজুক। আমার সামনে এলেই একটু নার্ভাস হয়ে যায়। সেদিন বাসায় ফিরে আম্মু প্রথম প্রশ্নই করলেন, কেমন লাগলো? আমি হেসে বললাম, মানুষকে আধা ঘন্টায় বিচার করা যায় নাকি? তাই তো বলছি, সময় নিয়ে চিনে নে। এরপর থেকে এমন ঘটনা আরও কয়েকবার ঘটতে লাগলো। কখনো দুই পরিবার একসঙ্গে বিকেলে নাস্তা করত, কখনো ছাদে বসে গল্প হতো। বড়রা নিজেদের মতো কথা বলতেন, আর সুযোগ বুঝে আমাদের দুজনকে বলতেন, তোমরা বারান্দায় গিয়ে বসো, গল্প করো। গল্প অবশ্য খুব বেশি হতো না, বেশিরভাগ সময় আমি প্রশ্ন করতাম আর আনিকা ছোট ছোট করে উত্তর দিত। তবুও প্রতিবার দেখা হওয়ার পর মনে হতো আগের চেয়ে আমরা একে অপরকে একটু হলেও বেশি চিনতে শিখছি। আর দুই পরিবারের মানুষগুলো দূর থেকে সেই পরিচয়টাকে স্বাভাবিকভাবেই সময় দিচ্ছিলেন। দিন যেতে লাগলো। আমাদের দেখা সাক্ষাৎও আগের চেয়ে একটু একটু করে বাড়তে লাগলো। তবে সব কিছুই দুই পরিবারের সামনেই খুব স্বাভাবিকভাবে। আগের মতো আর অস্বস্তিকর নীরবতা থাকতো না। আমি কোনো কথা বললে আনিকা এখন একটু হাসি মুখেই উত্তর দিত, যদিও লজ্জাটা তখনও কাটেনি। একদিন ছাদে বসে সবাই গল্প করছিল। হঠাৎ আনিকার আম্মু আর আমার আম্মু নিচে চলে গেলেন চা আনতে। ছাদে তখন শুধু আমি আর আনিকা। আমি রেলিংয়ে হেলান দিয়ে বললাম, এখনো কি আমার সামনে এত নার্ভাস লাগে? আনিকা হালকা হেসে ফেলল। না মানে একটু তো লাগেই। কেন? জানি না। আমি মুস্কি হেসে বললাম,
আমি কি এত ভয়ঙ্কর? ও তাড়াতাড়ি মাথা নাড়ল। না, তা না। ওর উত্তর দেওয়ার ভঙ্গিটা দেখে আমার নিজেরই হাসি পেয়ে গেল। সেদিনের পর থেকে আমাদের কথাবার্তা একটু সহজ হতে শুরু করলো। অফিসের গল্প, ছোটবেলার গল্প, পছন্দ অপছন্দ, বই, সিনেমা, ছোট ছোট বিষয় নিয়েই কথা হতো। একদিন কথা বলতে বলতেই বুঝতে পারলাম অজান্তেই আমি ওকে আপনি না বলে তুমি বলা শুরু করে দিয়েছি। তবে আনিকা আমাকে আগের মতোই আপনি বলে সম্বোধন করে। আমি কয়েকবার বলেছিলাম তুমি চাইলে আমাকেও তুমি বলতে পারো। আনিকা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলেছিল, না, এখনই পারবো না। কেন? অভ্যেস নেই। ওর মুখের লাজুক হাসিটা দেখে আর জোর করিনি। একদিন বিকেলে আমরা দুজন কাছের একটা পার্কে বসেছিলাম। অবশ্য সেটাও দুই পরিবারের জানাশোনার মধ্যেই। আম্মুরাই বলেছিলেন একটু সময় নিয়ে কথা বলে আসতে। কিছুক্ষণ সাধারণ কথাবার্তার পর আমি একটু চুপ হয়ে গেলাম। আনিকা আমার দিকে তাকিয়ে বলল, কি ভাবছেন? একটা কথা জিজ্ঞেস করব? জি। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, আমাদের দুই পরিবারই তো চাই বিষয়টা সামনে এগোক, কিন্তু আমি তোমার মুখ থেকে একটা কথা শুনতে চাই। আনিকা শান্ত চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি ধীরে বললাম, আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? প্রশ্নটা শুনে ওর চোখ নিচু হয়ে গেল। আঙ্গুল দিয়ে ওনার কোণা নাড়তে লাগলো। প্রায় আধা মিনিট কোনো কথা বলল না। আমি বললাম, অস্বস্তি লাগলে উত্তর দিতে হবে না, আমি শুধু তোমার নিজের মতামতটাই জানতে চেয়েছি। আনিকা ধীরে ধীরে মাথা তুলল, মুখে সেই শান্ত হাসিটা। যদি আপত্তি থাকতো তাহলে এতদিনে আপনাকে বলে দিতাম। আমি চুপচাপ শুনছিলাম। ও একটু থেমে আবার বলল, আমার কোনো আপত্তি নেই। কথাটা খুব আস্তে বললেও ওর কণ্ঠে এক ধরনের আন্তরিকতা ছিল। আমার নিজের অজান্তেই ঠোঁটে হাসি ফুটে উঠল। তাহলে বুঝলাম শুধু পরিবারের পছন্দ না, আমাদের সিদ্ধান্ত একই। আনিকা লজ্জায় মাথা নিচু করে ফেলল, কিছু বলল না। তবে ওর ঠোঁটের কোণে ফুটে ওঠা ছোট্ট হাসিটাই যেন সব উত্তর দিয়ে দিল। সেদিন আমি প্রথমবারের মতো নিজে থেকেই আম্মুর রুমে গেলাম। আম্মু অবাক হয়ে বললেন, কিছু বলবি? আমি মুস্কি হেসে বললাম, তুমি যেটা ভেবেছিলে আমার মনে হয় সেটাই ঠিক। আম্মু কয়েক সেকেন্ড আমার মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর হাসতে হাসতে বললেন, আনিকার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, ওরও কোনো আপত্তি নেই। আম্মুর চোখে মুখে যে তৃপ্তির হাসি ফুটে উঠেছিল সেটা ভাষায় বোঝানো কঠিন। সেদিন রাতেই দুই পরিবার আবার একসঙ্গে বসার সিদ্ধান্ত নিল। এবার আর প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য নয়, দুই পরিবারের সম্মতিতে আমাদের দুজনের মতামতকে সম্মান জানিয়েই পরের ধাপে এগোনোর জন্য। 2 দিন পর শুক্রবার সন্ধ্যায় দুই পরিবার আবার আমাদের বাসায় একসঙ্গে বসল। ড্রয়িং রুমে চা নাস্তা চলছিল। পরিবেশটা বেশ স্বাভাবিক, কোনো বাড়াবাড়ি নেই, আবার অতিরিক্ত আনুষ্ঠানিকতাও নেই। আমি একপাশে বসেছিলাম, আনিকা তার আম্মুর পাশে মাথা নিচু করে বসেছিল। কথাবার্তার এক পর্যায়ে আম্মু বললেন, যেহেতু দুজনেরই মত আছে তাহলে আমাদের আর দেরি করার কোনো কারণ দেখি না। রওশন আঙ্কেল হেসে মাথা নেড়ে বললেন, আমরাও তাই ভাবছি। আম্মুর সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তাহলে একটা ভালো দিন দেখে বিয়ের তারিখ ঠিক করে ফেলি। সবাই একমত হলো। ক্যালেন্ডার বের করা হলো। কয়েকটা সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা চলল। কার অফিসের ছুটি, আত্মীয় স্বজনদের আসা, কমিউনিটি সেন্টারের সময়, সব কিছু মিলিয়ে হিসাব করা হলো। শেষ পর্যন্ত প্রায় 1 মাস পরের একটি শুক্রবার ঠিক করা হলো। তারিখটা ঠিক হতেই আম্মুর মুখে এমন একটা হাসি ফুটে উঠল যেন অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হতে চলেছে। আমি একবার আনিকার দিকে তাকালাম। ও চুপচাপ বসে আছে, কিন্তু ঠোঁটের কোণে লাজুক একটা হাসি স্পষ্ট। পরের সপ্তাহেই ছোট করে আংটি পরানোর আয়োজন করা হলো। শুধু দুই পরিবারের কাছের মানুষজন, বাড়িতেই অনুষ্ঠান, বড় কোনো আয়োজন নয়, একেবারে ঘরোয়া পরিবেশ। সেদিন অফিস থেকে একটু আগেই ফিরে তৈরি হয়ে নিলাম। ড্রয়িং রুম ফুল দিয়ে সাজানো হয়েছে। ছোট্ট একটা টেবিলের ওপর কেক, মিষ্টি আর ফুল রাখা। কিছুক্ষণ পর আনিকারা এলো। আজকের আনিকাকে যেন অন্যরকম লাগছিল। হালকা গোলাপি রঙের শাড়ি, খুব সাধারণ সাজ, মুখে সে চেনা লাজুক হাসি। ঘরে ঢুকেই সবাইকে সালাম দিল।
আমার সামনে আসতেই একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল। আম্মু মুস্কি হেসে বললেন, এই যে তোমরা দুজন এখানে এসে বসো। আমরা পাশাপাশি বসলাম, দুজনের মাঝখানে যেন এক হাত দূরত্ব। তারপর ছোট্ট একটা বক্স খুলে আম্মু আমার হাতে আংটিটা দিলেন। পরিয়ে দে। আমি আনিকার দিকে তাকালাম। ও ধীরে ধীরে হাতটা বাড়িয়ে দিল। হাতটা কাঁপছিল। আমি আস্তে করে আংটিটা ওর আঙ্গুলে পরিয়ে দিলাম। চারপাশের সঙ্গে সঙ্গে হাততালির শব্দ উঠল। আনিকা এতটাই লজ্জা পেয়েছিল যে কারো দিকে তাকাতেই পারছিল না। এরপর ওর পালা। রশন আঙ্কেল হেসে বললেন, এবার তুমি পরিয়ে দাও মা। আনিকা ধীরে ধীরে আমার হাতটা ধরল। হাতের স্পর্শটা খুবই ক্ষণিকের ছিল, তবুও ওর হাতের কাঁপুনি আমি স্পষ্ট টের পেলাম। আস্তে করে আমার আঙ্গুলেও আংটি পরিয়ে দিল। আম্মু চোখ মুছতে মুছতে বললেন, আলহামদুলিল্লাহ। সেদিন থেকে আমাদের সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে নতুন একটা পরিচয় পেল। আংটি পরানোর কয়েকদিন পর শুরু হলো বিয়ের কেনাকাটা। প্রথম দিনই সবাই মিলে শপিং মলে গেলাম। আম্মু আব্বু, আনিকার আম্মু আব্বু, আমি আর আনিকা। প্রথমে ঠিক হলো আনিকার বিয়ের শাড়ি দেখা হবে। একটার পর একটা শাড়ি বের করা হচ্ছিল। কেউ বলছে লালটা ভালো, কেউ বলছে মেরুনটা বেশি মানাবে। আনিকা শুধু চুপচাপ দেখে যাচ্ছিল। আম্মু হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, ফারহান, তোর কোনটা ভালো লাগছে? আমি একটু অবাক হলাম। আমার? হ্যাঁ, তুই বল। আমি কয়েকটা দেখে একটা গাঢ় লাল শাড়ির দিকে ইশারা করে বললাম, আমার মনে হয় এটা সুন্দর। আম্মু সঙ্গে সঙ্গে আনিকার দিকে তাকালেন। তোমার কি মনে হয় মা? আনিকা একবার শাড়িটার দিকে, তারপর আমার দিকে তাকালো। এরপর আস্তে করে বলল, আমারও এটা ভালো লেগেছে। সবাই হেসে ফেলল। আনিকা আবার লজ্জায় চুপ হয়ে গেল। এরপর শুরু হলো আমার শেরওয়ানি দেখা। একটার পর একটা ট্রাই করতে হচ্ছিল। আমি নিজেই বিরক্ত হয়ে বললাম, একটা হলেই তো হয়। আম্মু সঙ্গে সঙ্গে বললেন, না, বিয়ে জীবনে একবারই হয়। আমি বাধ্য ছেলের মতো একটার পর একটা শেরওয়ানি পরে বের হচ্ছিলাম। হঠাৎ দেখলাম সবাই চুপচাপ আনিকার দিকে তাকিয়ে আছে। আম্মু বললেন, মা, তোমার কোনটা ভালো লাগছে? আনিকা একটু অপ্রস্তুত হয়ে গেল। তারপর আস্তে করে একটা অফ হোয়াইট রঙের শেরওয়ানির দিকে ইশারা করে বলল, এইটা ভালো লাগছে। আমি সেটাই পরে ট্রায়াল রুম থেকে বের হতেই ও একবার তাকিয়ে মৃদু হেসে আবার চোখ নামিয়ে ফেলল। আম্মু তখনই বলে উঠলেন, ব্যাস, এটাই নিব। আমি হেসে বললাম, আমার মতামতের কোনো দাম নেই বুঝি? আম্মু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, এখন থেকে তোমার পছন্দের আগে তোমার বউয়ের পছন্দ দেখা লাগবে। ড্রেসের দোকান জুড়ে আবারও হাসির রোল পড়ে গেল। আর আমি শুধু দেখলাম হাসতে হাসতেই আনিকা মুখটা ওনার আড়ালে লুকিয়ে ফেলেছে। দেখতে দেখতে অপেক্ষার দিনগুলোও শেষ হয়ে এলো। ক্যালেন্ডারে পাতা ঘুরে অবশেষে চলে এলো সেই শুক্রবার, যে দিনটার জন্য গত এক মাস ধরে দুই পরিবার ব্যস্ত ছিল। সকাল থেকেই আমাদের বাসায় অন্যরকম একটা পরিবেশ। আত্মীয় স্বজনের আসা যাওয়া, রান্নাঘরে ব্যস্ততা, সবাইকে নিয়ে ছোটাছুটি, পুরো সময়টাই যেন উৎসবের রঙে ভরে উঠেছিল। আম্মু সকাল থেকেই একবার এদিক একবার ওদিকে ছুটে বেড়াচ্ছেন, তবুও মাঝে মাঝে এসে আমার দিকে তাকিয়ে হাসছিলেন। দুপুরের দিকে সবাই প্রস্তুত হতে শুরু করলো। আমিও শেরওয়ানি পরে আয়নার সামনে দাঁড়াতেই আম্মু কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। তারপর এসে কাঁধে হাত রেখে বললেন, আলহামদুলিল্লাহ, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে। আমি হালকা হাসলাম। কিছুক্ষণ পর আমরা সবাই বিয়ের সেন্টারে পৌঁছে গেলাম। ওপাশ থেকেও আনিকাদের আত্মীয় স্বজন এসে গেছেন। সবাই ব্যস্ত, কিন্তু পরিবেশটা খুব শান্ত আর আন্তরিক। আমি মঞ্চে বসে আছি, চারপাশে পরিচিত মুখ, কিন্তু বারবার মনে হচ্ছিল আজকের দিনটার পর থেকে আমার জীবনটা সত্যি বদলে যাবে। একসময় কাজী সাহেব এলেন। প্রয়োজনীয় কাগজপত্র সামনে রাখা হলো। সাক্ষীরা নিজেদের জায়গায় বসলেন। প্রথমে আনিকার কাছে যাওয়া হলো। কিছুক্ষণ পর খবর এলো ও সম্মতি দিয়েছে। আমার অজান্তেই বুকের ভেতরে জমে থাকা একটা চাপা উত্তেজনা অনেকটাই কমে গেল। এরপর কাজী সাহেব আমার সামনে বসে শান্ত কণ্ঠে সব কিছু পড়ে শোনালেন। আমি স্পষ্ট কণ্ঠে কবুল বললাম। মুহূর্তের মধ্যেই চারপাশের সবাই একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে উঠল। আম্মুর চোখে তখন আনন্দের অশ্রু। তিনি এসে শুধু বললেন, আল্লাহ তোমাদের দুজনকে সবসময় ভালো রাখুক।
আমি নীরবে তার হাতটা ধরে রইলাম। এরপর আনিকাকে মঞ্চে নিয়ে আসা হলো। আজ ওকে দেখে মনে হচ্ছিল লাজুক হাসিটা যেন আগের চেয়েও গভীর হয়ে গেছে, চোখ দুটো নিচু। চারপাশে আত্মীয় স্বজন শুভেচ্ছা জানাচ্ছেন, ছবি তোলা হচ্ছে। আমরা দুজন পাশাপাশি বসে সবাইয়ের দোয়া আর শুভকামনা গ্রহণ করছিলাম। অনুষ্ঠান শেষ হতে বিকেল হয়ে গেল। বিদায়ের সময় আনিকার আম্মু মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। রওশন আঙ্কেল মেয়ের মাথায় হাত রেখে শুধু বললেন, সব সময় ভালো থেকো মা। আনিকা তখন চোখের পানি লুকানোর চেষ্টা করছিল। আম্মু এগিয়ে গিয়ে ওর হাতটা আলতো করে ধরে বললেন, কেঁদো না মা, আজ থেকে এই ঘরও তোমার নিজের ঘর। তারপর আমরা সবাই একসঙ্গে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি জানালার বাইরে শহরের আলো একের পর এক পিছিয়ে যাচ্ছিল। আমার পাশে বসে থাকা আনিকা নিশ্চুপ, হাতে ছোট্ট করে শাড়ির আঁচল চেপে ধরে আছে। আমি আস্তে করে বললাম, খুব ক্লান্ত? আনিকা হালকা মাথা নেড়ে বলল, একটু। তারপর খুব আস্তে যোগ করল, তবে ভালো লাগছে। আমি জানালার বাইরে তাকিয়ে মৃদু হেসে ফেললাম। আজ থেকে আমাদের দুজনের জন্য শুরু হলো একেবারে নতুন একটা পথ, একসঙ্গে একই ঠিকানায়। রাত তখন অনেকটা গভীর। নিচের তলার আত্মীয় স্বজনের কোলাহল ধীরে ধীরে থেমে এসেছে। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। দরজার সামনে এসে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি কাজ করছিল। তারপর ধীরে করে দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। ঘরটা হালকা ফুলের ঘ্রাণে ভরে আছে। বিছানার চারপাশে সাদা আর গোলাপি ফুলের সাজ। নরম আলোয় পুরো ঘরটা শান্ত লাগছিল। খাটের একপাশে আনিকা মাথা নিচু করে বসে আছে। আমি ভেতরে ঢুকতেই ও ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এরপর ও দুহাত জোর করে আমার সামনে ঝুঁকে সালাম করল। আমি তাড়াতাড়ি এক পা এগিয়ে গিয়ে বললাম, আরে এটা কি করছো? আনিকা লাজুক গলায় বলল, সালাম করছি। আমি হেসে ওর মাথার উপর আলতো করে হাত রাখলাম। এসব লাগবে না, তোমার স্থান পায়ে নয়, আমার বুকে। কথাটা শুনে আনিকা আস্তে করে মাথা তুলল। চোখে মুখে লাজুক একটা হাসি ফুটে উঠেছে। আমি পাশের সোফায় বসে বললাম, বসো। আনিকা ধীরে ধীরে আবার খাটে গিয়ে বসল। ঘরে কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। আমি হেসে বললাম, আজকে সারাদিন সবাই এত কথা বলল, আর আমরা দুজন আবার চুপচাপ। আনিকা নিচের দিকে তাকিয়েই মৃদু হেসে ফেলল। কি বলবো বুঝতে পারছি না। কোনো তাড়া নেই, আজ থেকে তো সারা জীবন সময় আছে। কথাটা শুনে আনিকা একবার আমার দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল। ওর ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি তখনও লেগেছিল। আমি পকেট থেকে একটা রিং বের করে ওকে পরিয়ে দিলাম। তারপর আলতো করে ওর হাতে চুমু দিলাম। আনিকা কিছুটা শিহরিত হলো। আমি ওর হাতটা আলতো করে নিজের হাতের মধ্যে রাখলাম। এতক্ষণ ধরে কাঁপতে থাকা আঙ্গুলগুলো ধীরে ধীরে শান্ত হয়ে এলো। আমি মুচকি হেসে বললাম, এখনও এত লজ্জা লাগে? আনিকা নিচের দিকে তাকিয়েই আস্তে করে মাথা নেড়ে বলল, আপনার সামনে সবসময়ই লজ্জা লাগে। আমি হেসে উঠে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আজও আপনি? আনিকা ঠোঁট কামড়ে মৃদু হেসে বলল, অভ্যেসটা একদিনে যাবে না। আমি ধীরে ধীরে ওর মুখের সামনে নেমে আসা কয়েকটা চুল কানের পাশে সরিয়ে দিলাম। ওর চোখ দুটো আবারও লজ্জায় নিচু হয়ে গেল। আমি নরম গলায় বললাম, একটা কথা বলি? আনিকা আস্তে করে বলল, হুম। আজ থেকে তোমাকে আর কোনোদিন কিছু একা সামলাতে হবে না। তোমার সব হাসি, সব কষ্ট, সব দায়িত্ব এখন থেকে আমারও। কথাটা শুনে আনিকা ধীরে ধীরে আমার দিকে তাকালো। চোখ দুটো ভিজে উঠলেও মুখে ছিল শান্ত একটা হাসি। পরের মুহূর্তেই আমি আলতো করে ওকে নিজের কাছে টেনে নিলাম। প্রথমে একটু ইতস্তত করলেও কয়েক সেকেন্ড পর আনিকাও মাথাটা আমার বুকে রেখে নিশ্চুপ হয়ে রইল। ঘর জুড়ে তখন শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। আমি ওর মাথার ওপর আলতো করে হাত বুলিয়ে দিয়ে কপালে একটা স্নেহভরা চুমু এঁকে দিলাম। আমি ফিসফিস করে বললাম, আলহামদুলিল্লাহ, আজ থেকে তুমি আমার ঘরের মানুষ। আনিকা চোখ বন্ধ করেই মৃদুস্বরে বলল, আর আপনি আমার পুরো পৃথিবী। আমি হেসে বললাম,
তাহলে আজ থেকে একটা নতুন জীবন শুরু হলো। আমরা দুজন একই পথের সঙ্গী। আনিকা মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর আরও একটু কাছে এসে নীরবে আমার হাতটা শক্ত করে ধরে রইল। বাইরের রাত আরও গভীর হচ্ছিল, আর ঘরের ভেতর দুজন মানুষের নতুন জীবনের প্রথম রাতটা নীরব ভালোবাসা আর বিশ্বাসে ধীরে ধীরে ভরে উঠছিল। আমি ধীরে ধীরে আনিকার ঠোঁটের দিকে এগোলাম। ওর গোলাপি উষ্ণ ঠোঁটজোড়া অনবরত কাঁপছে, যার কারণে আমি বারবার দুর্বল হয়ে পড়ছি। একসময় সকল কিছু এড়িয়ে আমি ওর ঠোঁটজোড়া দখল করে নিলাম। আনিকা শক্ত করে আমার পাঞ্জাবির কলার আঁকড়ে ধরল। ধীরে ধীরে একে একে হারিয়ে যেতে লাগলাম ওর মাঝে। সেও কোনো বাধা দিচ্ছে না, আপন করে নিচ্ছে আমার প্রত্যেকটা ছোঁয়াকে। দীর্ঘ অনেকক্ষণ পর আমি ধীরে ধীরে ঠোঁট সরিয়ে ওর কপালে আরেকটা ছোট্ট চুমু দিলাম। আনিকা তখনও লজ্জায় চোখ তুলে তাকাতে পারছিল না। গাল দুটো টুকটুকে লাল হয়ে গেছে। আমি মৃদু হেসে ওর থুতনিটা আলতো করে তুলে বললাম, এত লজ্জা পেলে চলবে? আনিকা ঠোঁট কামড়ে ছোট্ট করে হেসে ফেলল। কি করব, আপনাকে দেখলেই এমন হয়। আমি মজা করে বললাম, তাহলে মনে হচ্ছে সারা জীবন তোমাকে এভাবেই লজ্জা দিতে হবে। কথাটা শুনে ও হালকা করে আমার বুকে একটা চাপড় দিল। তারপর আবার মাথাটা আমার কাঁধে রেখে নিশ্চুপ হয়ে রইল। আমি ওকে আরও একটু কাছে টেনে নিয়ে বললাম, একটা কথা মনে রাখবে, জীবনে যত ঝড়ই আসুক তোমাকে কখনো একা দাঁড়াতে হবে না। আমি সবসময় তোমার পাশেই থাকব। আনিকা কোনো উত্তর দিল না, শুধু আমার হাতটা আরও শক্ত করে ধরে মাথা নেড়ে সম্মতি জানালো। আমি ওর কপালে আবারও স্নেহভরা একটা চুমু এঁকে দিলাম। তারপর আলতো করে ওর গালে হাত রেখে বললাম, আল্লাহর কাছে আজ একটাই দোয়া, যেন এই হাতটা কোনোদিন ছেড়ে দিতে না হয়। আনিকা চোখ বন্ধ করেই মৃদুস্বরে বলল, আমিন। ঘরের নরম আলো, ফুলের মিষ্টি ঘ্রাণ আর দুজনের নিঃশব্দ হাসির মাঝে নতুন জীবনের প্রথম রাতটা ধীরে ধীরে আরও সুন্দর হয়ে উঠল। বাইরের রাত গভীর হচ্ছিল, আর ভেতরে দুটো অচেনা পথ এক হয়ে যাচ্ছিল একই গন্তব্যে। দুই পরিবারের পছন্দে শুরু হওয়া আমাদের এই নতুন জীবনের মিষ্টি ভালোবাসার গল্পটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনের কোণে একটু হলেও মিষ্টি অনুভূতির ছোঁয়া দিয়ে যায়, তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এরকম আরও মিষ্টি আদুরে এবং পারিবারিক ভালোবাসার সুন্দর সুন্দর অডিও স্টোরি নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রতিটি নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তবে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোবাসায় থাকবেন। ধন্যবাদ।